ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি আবারও একটি নতুন ভূতের গল্প নিয়ে তোমাদের সাথে, তোমাদের পরিবার স্ক্যারি গপ্পতি। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, গল্পটা শুনতে থাকো, কেউ স্কিপ করো না। তোমরা একটু সাপোর্ট করো, পাশে থাকো। আজকের গল্পের নাম ভূতুরে বাড়ি, সরোজ কুমার রায়চৌধুরীর লেখা। প্রকাণ্ড বড় নিস্তব্ধ ঘর, জানালা দিয়ে অন্ধকার বাগানটা নজরে পড়েছে। একটা ভাঙা খাট, তার উপর বিছানা পাতায় আছে। ইঁদুরে সেই বিছানা কেটে ঘরময় তুলো ছড়িয়ে খেলা করছে। এক কোণে একটা ভাঙা বেহালা পড়ে রয়েছে, তার উপর প্রচুর ধুলো এবং ময়লা জমেছে। এছাড়া আর কিছু নজরে পড়ল না। ঘরখানা দিনের আলোয় দেখলে অত্যন্ত নীরস মনে হতো, রাত্রেও বিশেষ ভয়াবহ মনে হতো না। অর্ধেন্দু বিরক্তভাবে বলল, এই তো বাপু, এর আর কি দেখবে? বাস্তবিক আমিও যেন খানিকটা হতাশ হয়ে পড়লাম। আশা করেছিলাম লোহহর্মক কিছু দেখতে পাবো, অন্তত শুনতেও পাবো। ঘরে আসা মাত্র গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভূতের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে যাই হোক একটা নতুন কিছু অভিজ্ঞতা লাভও করি। কিছুই না, শুধু একটা জরাজীর্ণ পুরনো ভারী এই মাত্র। বিজন বলল, চল অন্য ঘরগুলো দেখা যাক। সে বোধহয় তখনও হতাশ হয়নি। অন্ধকার দালানের দিকে তাকিয়ে আমি চুপ করে দাঁড়িয়ে রইলুম। এমন সময় অকস্মাৎ, ব্যাপারটা গুরুতর কিছুই নয়, কিন্তু আমার যেন কেমন মনে হলো আমার মস্তিষ্ক যেন ঠিকভাবে কাজ করছে না। আমি যেন গুছিয়ে সব ভাবতে পারছি না। চিন্তার বেগ ঠিক যেন দ্রুত হচ্ছে না। মাঝে মাঝে কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে, যেন একটা অত্যন্ত শুক্ল কালো পর্দা আমার মস্তিষ্কের বাদিক থেকে ডান দিক দিয়ে গড়াতে গড়াতে এগিয়ে আসছে, আবার ফের ডান দিক থেকে বাদিকে এগিয়ে আসছে। যেদিকটা যখন ঢাকা পড়ছে সেদিকে তখন কিছুই ভাবতে পারছি না। আমার সমস্তটা গুলিয়ে যাচ্ছে। তখন বেশ ঠান্ডা করতে পারছি। আমার মাথার মধ্যে এমনি আলো ছায়ার খেলা ক্রমশ দ্রুত চলতে লাগলো। ওদিকের ঘর থেকে কি যেন একটা অদৃশ্য শক্তি আমার মাথার মধ্যে এই খেলা খেলছে, তার ঠিক বর্ণনা দিতে পারা যায় না। আমার চোখ মুখের অবস্থা দেখে সবাই বলল, তোর আবার কি হলো? আমার তখন গলা দিয়ে আর স্বর বের হচ্ছে না। হাঁপাতে হাঁপাতে কোনো রকমে বললাম, বাতিটা বাতিটা শিগগির বাতিটা, চল পালাই। কে যেন আমার হাতে বাতিটা দিল, কে যেন ঠেলতে ঠেলতে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে এলো। কি করে জানালাটা খুঁজে পেলাম জানি না। তারপরে কালো সূক্ষ্ম পর্দাটা আমার মস্তিষ্ক আচ্ছন্ন করে ফেলল। 1 মিনিট পরে জ্ঞান হলে দেখি সামনের বাগানের ঘাসের উপর বসে আছি। দেহে আর কোনো গ্লানি নেই, কেবল একটু ক্লান্ত। কি হয়েছিল তোমার? কি জানি, বিশেষ কিছুই নয় বোধহয়। একটু পরে বললাম, সে সে যাই হোক, দোহাই তোমাদের, আর ভিতরে যেও না। কিন্তু বিজনের তখন ভিতরে যাওয়ার জেদ চড়ে গেছে। আমার কি হয়েছিল এবং কেন এমন হয়েছিল তা জানতেই হবে। সমস্ত ঘরগুলো তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে কোথায় কি আছে। আমাকে সুস্থ দেখে ওরা আবার ভিতরে গেল। প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি কোণ তন্ন তন্ন করে খুঁজে দেখল, কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া গেল না। বাড়িটা নিতান্ত সাধারণ একটা বাড়ি, তার মধ্যে জটিলতা কিচ্ছু ছিল না। ঘরগুলো বড় বড় এবং চতুষ্কোণ। কোন ঘরে আসবাবপত্রের বাহুল্য নেই যার মধ্যে ভূত লুকিয়ে থাকতে পারে। একটা সিন্দুক পর্যন্ত নেই। প্রায় আধ ঘন্টা পরে তারা ফিরে এসে জানালো, সব জায়গা তারা ঘুরে এলো, সেই অন্ধকার ঘরটি পর্যন্ত, যেখানে আমার উপর দৃষ্টি পড়েছিল, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না।
বিজন বলল, এবার আমি একা যাব। একা? রক্ষা করো, ঘুরে তো দেখা হলো, এখনো শখ মেটেনি। সে মাথা নেড়ে বলল, না, দুজনের সামনে হয়তো সে দেখা দেবে না, একা গেলে হয়তো দেখা দিতে পারে। দেখা? তুমি তুমি কি পাগল হয়ে গেছো? আমরা তাকে নিরস্ত করবার জন্য বহু চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই শুনল না। অবশেষে স্থির হলো টর্চ আর একটা লাঠি নিয়ে সে আর যাবে। মাঝে মাঝে শীষ দিয়ে দিয়ে আমরা তারা সাড়া দেব। আমরা সেই ঘাসের উপর বসে বসে তার পায়ের শব্দ শুনতে লাগলাম। শুনতে পেলাম সে উপরের হালকা বরের সামনে পায়চারি করছে। এবার বোধহয় সিঁড়ির উপর বসলো, কারণ পায়ের শব্দ আর নেই। একটু পরে সে একটা শীষ দিল, আমরা সাড়া দিলাম। খানিক পরে আবার একটা শীষ, আবার কিছুক্ষণ পরে আর একটা। এমনি করে 20 মিনিট চলে গেল, বিশেষ কিছুই ঘটল না। আমরা ক্রমশ উত্ত্যক্ত হয়ে উঠলাম। মিছিমিছি বসে থাকা তার চেয়ে বরং বিজনকে ডেকে বাড়ি ফেরা যাক। এমন সময় কি যেন আমাদের মাথার উপর দিয়ে চলে গেল। শব্দ নয়, চারিদিক নিস্তব্ধ, বাতাসও নয়, গাছের পাতা পর্যন্ত নড়ছিল না, কিচ্ছু দেখাও যাচ্ছিল না। অথচ মনে হচ্ছিল কি কি যেন একটা মাথার উপর দিয়ে চলে গেল, স্পষ্ট মনে হলো। তার 1 সেকেন্ড পরেই একটা শীর্ণ চাপা চিৎকার। বিজনের কণ্ঠের এমন কাতর ধ্বনি জীবনে আর কখনো শুনিনি। অকস্মাৎ পিঠে ছোড়া আঘাত পড়লে মানুষ যেমন চিৎকার করে ওঠে, তেমনি ধারা। এমন করুণ, এমন মর্মান্তিক চিৎকার জীবনে আর কোনো দিন শুনিনি। আমরা শুকিয়ে উঠলাম, জানালার ভিতর দিয়ে ছুটে চললাম। ঠিক সেই সময়ে একখানা মেঘ চাঁদকে ঢেকে দিল। ঘরের ভিতরে আমরা অথই অন্ধকারে ডুবে গেলাম। ইতিপূর্বে সেসব ছোট ছোট জিনিসের উপর দিয়ে অবলীলাক্রমে লাফিয়ে লাফিয়ে গিয়েছে, অন্ধকারে সেইগুলোকেই পর্বত প্রমাণ বোধ হতে লাগলো। অথচ সময় নেই। উপরে তখন দুবদাব শব্দ হচ্ছে, কে যেন ভারী ভারী জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, যেন বহু লোক একসঙ্গে ধস্তাধস্তি করছে। টর্চ, টর্চ, কোথায় টর্চ? সে তো বিজন নিয়ে গেছে। দেশলাই, দেশলাই আছে বা কোনো মোমবাতি? সব বাগানের মধ্যে পড়ে আছে। তাড়াতাড়িতে সেগুলো ফেলে রেখে ছুটে এসেছি, অথচ সেগুলো আনতেই হবে, নইলে উপরে ওঠা অসম্ভব। আবার আবার সেই শব্দ। ছুটে গিয়ে বাগান থেকে দেশলাই আর মোমবাতি নিয়ে ফিরে এলাম। নিস্তব্ধ ঘর। আলো জ্বেলে সিঁড়ির দিকে যেতেই দেখি সিঁড়ির শেষ ধাপে বিজন টলতে টলতে নামছে। তার জামা কাপড় চুন, বালি এবং ময়লার দাগে মলিন। আমরা জড়িয়ে ধরতেই সে অসহায়ভাবে আমাদের গায়ে ঢলে পড়ল। তাকে বাইরে নিয়ে এলাম। অনেকক্ষণ পরে সুস্থ হয়ে সে যা বলল তা মোটামুটি এই রকম। প্রথম যখন আমি উপরে গেলাম, তখন ঠিক কোনখানটায় দাঁড়ানো যায় ঠিক করতে পারছিলাম না। অবশেষে সিঁড়ির নিচের ধাপে বসে স্থির করলাম, কারণ এখান থেকে সব ঘরগুলোই বিশেষ দরদালানের ওদিকের সেই অন্ধকার ঘরটি দেখা যায়। কিন্তু আধ ঘন্টা বসে থেকে অবশেষে বিরক্ত হয়ে উঠলাম। হতাশ হয়ে উঠতে যাচ্ছি এমন সময় মনে হলো দরদালানের ওদিকের সেই ঘরটি থেকে কালো মতন কি যেন একটা ছুটে বেরিয়ে এলো। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু একটা অন্ধকার মূর্তি। চোখের পলকে সে আমাকে একটা ধাক্কায় চিৎ করে ফেলে দিল। তারপরে কি যে ঘটলো তা শুধু আবঝা মনে পড়ে। ধাক্কা যেই দিক, সে যে মানুষ নয় তাতে ভুল নেই। সে যে ঘর থেকে সে বার হলো, সে ঘরে একটু আগেও কেউ ছিল না। অত জোরে সে এলো, তবু কোনো শব্দ হলো না। তার সঙ্গে প্রাণপণে লড়াই করতে করতে আমি অজ্ঞান অবস্থাতেই সিঁড়ি দিয়ে নেমে আসছিলাম। গায়ের উপর দিয়ে সাপ বেরিয়ে বেড়ালে সমস্ত শরীর যেমন ভয়ে আর ঘৃণায় রি রি করতে থাকে, তেমনি করছিল।
বিজন ক্লান্তভাবে একটা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু সবচেয়ে আশ্চর্য এই যে এরপরেও আমরা এবং আমাদের আরও অনেকে বহু বহু রাত্রে, এমনকি অমাবস্যার ঘোর অন্ধকার রাতেও ওই বাড়িতে গেছি, কিন্তু আর কোনো দিন এমন ঘটনা ঘটেনি। একে তোমরা কি বলবে? অর্ধেন্দু বলে, ভূত বলে কিছু নেই, ও আমাদের মনের ভয়। হয়তো তাই। আজকের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তোমরাও তোমাদের গল্প লিখে পাঠাতে চাইলে ডিসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, সেখানে তোমাদের গল্প লিখে পাঠাও।